পাঁচটি বিষয়ের ব্যবহারে জানলেই কোরআনে সারি পড়া যায়। পাঁচটি বিষয়ের ব্যবহারে জানলেই কোরআনে সারি পড়া যায়। হরফে হারকাত তানবিন সুকুন তাসদীদ তারে কয়। পাঁচটি বিষয়ের ব্যবহারে জানলেই কোরআনে সারি পড়া যায়। হরফে হারকাত তানবিন সুকুন তাসদীদ তারে কয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। তো আমি অবশ্য কোনো আলেম নই, আমি মূলত একজন গণিতের শিক্ষক। আমি ছোটোবেলায় মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করতে পারিনি। আমি বড় হয়ে একটা পদ্ধতির মাধ্যমে আমি কোরআন পড়া শিখেছি এবং সেই পদ্ধতি আপনাদের সামনে উপস্থাপন করব। এবং আপনারা যদি প্রতিদিন মাত্র 15 থেকে 20 মিনিট সময় এখানে আপনারা ব্যয় করেন, এরকম মাত্র 30 দিন যদি আপনারা এই সময়টা দেন, তাহলে আমি আশা করি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনি কোরআন পড়তে পারবেন। 30 দিন পরেই আপনি কোরআন পড়তে পারবেন। তো আমি এখানে কিছু বলেছি যে মাত্র 5টি বিষয় জানলেই কোরআন পড়া যাবে। হরুফ, হারকাত, তানবিন, সুকুন আর তাসদীদ। এখন এই হরুফটা কি আমরা ছন্দে ছন্দে বলি। হরফে কথা আরবি বাংলাতে অক্ষর কয়। হরুফ এটা বাংলা হচ্ছে অক্ষর। হরফে কথা আরবি বাংলাতে অক্ষর কয়। আরবি ভাষাতে হরফ 29টি পাওয়া যায়। তাহলে কয়টা পাওয়া যায়? 29টি পাওয়া যায়। হরফে কথা আরবি বাংলাতে অক্ষর কয়। আরবি ভাষাতে হরফ 29টি পাওয়া যায়। তাহলে আমরা জানলাম যে হরুফ শব্দের অর্থ অক্ষর এবং এই আরবি বর্ণমালায় মাত্র 29টি বর্ণ আছে বা 29টি অক্ষর আছে। এবার আমরা দেখব হারকাত। হারকাতটা কি? হারকাত আমরা বাংলায় একার, ঐকার, রস্যকার, রস্যিকার অনেকগুলো আমরা সাংকেতিক চিহ্ন ব্যবহার করি। তো এরকম আরবিতে কিছু অক্ষরের উপর এরকম চিহ্ন দেওয়া হয়। যদি উপরে এরকম বাংলা আরবির মতো দাগ দেওয়া হয় এবং নিচে এরকম দাগ দেওয়া হয় আর এরকম যদি দেওয়া হয়, তাহলে এটাকে বলা হয় হারকাত। তাহলে আমরা হারকাতকে কিভাবে বলতে পারি? যে এটাকে বলা হয় জের, এটাকে বলা হয় জবর, এটাকে বলা হয় পেশ। তাহলে আমরা বলতে পারি জের জবর পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এবার আমরা হারকাত নিয়ে কথা বলবো। হারকাত কি? আমরা বাংলা ভাষায় একার, আকার, রস্যিকার এই যে চিহ্নগুলো ব্যবহার করি, আরবিতেও এরকম কিছু চিহ্ন আছে। সেরকম যে এইভাবে এটা আমি একটা অক্ষরের অবস্থান বুঝিয়েছি। তো উপরে যদি এরকম একটা চিহ্ন থাকে বাংলায় রেফের মতো,
এরকম নিচে যদি থাকে এটা আরেকটা, আর এরকম যদি একটা চিহ্ন থাকে তাহলে এই তিনটা চিহ্নকে হারকাত বলা হয়। তাহলে আমরা বলতে পারি এটাকে বলা হয় জের, এটা জবর, এটা পেশ। তাহলে হারকাতটা কি আমরা ছন্দে ছন্দে বলি, জের জবর পেশকে হারকাতে বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জের থাকে নিচে আর জবর থাকে উপরে, মাথা মুড়ানো পেশে ওটাও থাকে উপরে। জের থাকে নিচে আর জবর থাকে উপরে, মাথা মুড়ানো পেশে ওটাও থাকে উপরে। তাহলে আমরা কি জানলাম যে জের, জবর, পেশ এই তিনটা হচ্ছে হারকাত। তানবিন, তানবিনটা হচ্ছে আগে যেমন ছিল জের, জবর এবং পেশ, এখন দুই জের, দুই জবর এবং দুই পেশ। দুইটা পেশ হলে এরকম একটা সোজা একটা উল্টা হয়। তাহলে আমরা বলতে পারি দুই জবরে দুই জেরে দুই পেশকে তানবিন বলা হয়। তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে রয়। অর্থাৎ এখানে একটা নুন সাকিন লুকিয়ে থাকে। আবার তো আমরা নুন সাকিন নিয়ে কথা বলছি না, আমরা নুন সাকিন নিয়ে পরে কথা বলবো। তবে এখানে একটা জানার বিষয় যে তানবিনের ভিতরে একটি নুন সাকিন লুকিয়ে থাকে। সুকুন, সুকুনটা কি? সুকুন আপনারা দেখবেন যে আরবি লেখার মধ্যে এরকম একটা চিহ্ন থাকে, উপরে একটা অক্ষর, অক্ষরের উপরে এরকম একটা চিহ্ন থাকে। এটা অনেকটা দেখতে ইলিশ মাছের পেটের কাটার মতো। তাই আমরা বলবো যে ইলিশ মাছের পেটের কাটার মতো সুকুন দেখা যায়। ইলিশ মাছের পেটের কাটার মতো সুকুন দেখা যায়। আপনারা এরকম একটা জিনিস দেখে থাকবে যে এইভাবে এরকম একটা জিনিস বিভিন্ন নৌকা বাঁধার ক্ষেত্রে অনেক সময় খুঁটি থাকে না, বাঁধার মতো কিছু নাই, সেই ক্ষেত্রে এটা মাটিতে রেখে এটার সাথে একটা রশি বেঁধে নৌকা বেঁধে রাখা হয়। তো এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় গেরাপি বলা হয়। তো এরকম একটা চিহ্ন আমাদের আরবিতে আছে, সেটাকে বলা হয় তাসদিদ। তাসদিদ, তাসদিদের চিহ্নটা হচ্ছে এরকম। তাহলে ইলিশ মাছের পেটের কাটার মতো সুকুন দেখা যায়, বড় নৌকার গেরাপির মতো তাসদিদ দেখা যায়। সুকুন আর তাসদিদের ব্যবহার জানিও একই রকম হয়। পার্থক্য হচ্ছে তাসদিদের ভিতরে অতিরিক্ত একটি হারকাত রয়। তাহলে সুকুন এবং তাসদিদ একই ব্যবহার, কিন্তু এখানে একটা পার্থক্য হচ্ছে যে এখানে একটা অতিরিক্ত হারকাত থাকবে। তো যাও, এখন এইভাবে শুধু চিহ্নগুলো আমরা জানলাম।
তো এখন আমরা এই এই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জানব এবং বিস্তারিত জানার সময় এগুলোর বিষয় আরো ভালোভাবে স্পষ্ট ধারণা লাভ করতে পারবো। এখন শুধু আমরা চিহ্নগুলোর পরিচয় দিলাম। আমরা এরকম একটা জিনিস আমরা এর আগে যারা বয়স্ক আছি তারা হয়তো দেখে থাকবেন যে এরকম আগে কলম ছিল, এটাকে পাইলট কলম বলা হতো, যে এখানে চাপ দিয়ে কালি ওঠানো হতো, কালি ভিতরে দিয়ে আবার লেখা হতো, কালি শেষ হয়ে গেলে আবার এটা আবার কালি ভিতরে ভরে লেখা যেত, এটাকে বলা হয় পাইলট কলম। যাক, আমি একটা কলম দাঁড় করাইলাম। তো আমাদের আরবিতে একটা অক্ষর, এই কলমের মতো একটা অক্ষর আছে, এরকম অক্ষরটা এরকম। তাহলে আমরা অক্ষরগুলো বিভিন্ন চিত্রের সাথে আমাদের ব্যবহারের বিভিন্ন জিনিসের সাথে তুলনা দিয়ে আমরা শিখব। দেখেন এখানে ছন্দে ছন্দে আমরা বলতে পারি, কলমের মতো দেখা যায় আলিফ তারে নাম, আলিফ তারে নাম। কলমের মতো দেখা যায় আলিফ তারে নাম, আলিফ তারে নাম। অক্ষরটার নাম কি? আলিফ। আলিফ উচ্চারণটা হবে আলিফ, আলিফ। মানে মুখটা একেবারে বন্ধ হয়ে যাবে না, কিছুটা বাতাস বের হবে। আলিফ, আলিফ। কলমের মতো দেখা যায় আলিফ তারে নাম, আলিফ তারে নাম। এখন আরবি অক্ষর সবসময় একই রূপে থাকে না, অবস্থান ভেদে এর আকার আকৃতি পরিবর্তন হয়। এখন সবসময় কি কলমের মতোই থাকে নাকি ভিন্ন কোনো আকার থাকে? তাহলে দেখি আমরা কিভাবে থাকতে পারে। কলমের মতো দেখা যায় আলিফ তারে নাম, আলিফ তারে নাম। যদি কলম না থাকে খাড়া দাগের নিচের দিকে বামে নয় ডানে টান, আলিফ তারে নাম, আলিফ তারে নাম। তাহলে এই আলিফটা যদি এরকম খাড়া দাগের নিচের দিকে ডানে টান থাকে, এভাবে আমরা যতই দেব সবই আলিফ হবে। এইভাবে অন্য অক্ষরের সাথে লেগে থাকবে। তাহলে বলতে পারি, কলমের মতো দেখা যায় আলিফ তারে নাম, আলিফ তারে নাম। যদি কলম না থাকে খাড়া দাগের নিচের দিকে বামে নয় ডানে টান, আলিফ তারে নাম, আলিফ তারে নাম। তো এই আলিফটা, আলিফের উপর যদি কখনো হারকাত বা তানবিন দেওয়া হয় তাহলে এটা অন্য একটু অক্ষর হয়ে যায়, সেটা হচ্ছে হামজা। হামজার যে উচ্চারণ এবং আলিফের সেই উচ্চারণটা একই হয়ে যায় এবং তখন এটা হামজাই বলা হয়। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি, আলিফ কখন হামজা হয়, হারকাত তানবিন সুকুন হলে আলিফ তখন হামজা হয়। আলিফ কখন হামজা হয়, হারকাত তানবিন সুকুন হলে আলিফ তখন হামজা হয়। যদি আমরা একে এভাবে দেই, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আই উ। কি হইল? হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আই উ। এখানে কিন্তু বলা যাবে না আ ই উ, এরকম লম্বা টান দেওয়া যাবে না। এখানে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ ও, এরকম খুব তাড়াতাড়ি, মানে হারকাতের উচ্চারণটা খুবই তাড়াতাড়ি করতে হবে। তাহলে যদি কলম না থাকে তাহলে আমরা যদি এরকম খাড়া দাগের
ডান দিকে টান দেখি সেটাকেও আমরা বলতে পারবো আলিফ। তাহলে কলমের মতো দেখা যাবে, অথবা খাড়া দাগের নিচের দিকে ডানে টান, বামে নয়, কিন্তু বামে টান থাকা যাবে না, ডানে টান থাকতে হবে। তাহলে ছন্দটা আমরা আবার শুনি। কলমের মতো দেখা যায় আলিফ তারে নাম, আলিফ তারে নাম। যদি কলম না থাকে খাড়া দাগের নিচের দিকে বামে নয় ডানে টান, আলিফ তারে নাম, আলিফ তারে নাম। আলিফ কখন হামজা হয়, হারকাত তানবিন সুকুন হলে আলিফ তখন হামজা হয়। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। তাহলে উচ্চারণটা কি? আ ই উ। তাহলে আজকে আমরা আলিফ চিনলাম। তা আমরা কি কিভাবে মনে রাখবো? হয় কলমের মতো থাকবে, নয়তো খাড়া দাগের নিচের দিকে ডানে টান থাকবে। এই দুইটা আকৃতি দেখলে আমরা চিনতে পারবো এটা আলিফ। মোটামুটি একটা চিত্র এখানে চিনতে পারেন কিনা, যে আমি একটা নৌকা আঁকানোর চেষ্টা করছি, যে একটা নৌকা এরকম থাকে। আরবিতে এরকম নৌকার আকৃতি কিছু অক্ষর আছে, যেমন এরকম ঠিক নৌকার মতো। এটা হচ্ছে সেই অক্ষরটি। তাহলে এই অক্ষরটার নাম হচ্ছে বা। তাহলে আমরা বলতে পারি এইভাবে, নৌকার মতো দেখা যায় নিচে একে ফোঁটা, তারে নাম বা, তারে নাম বা। সবসময় কি নৌকার মধ্যে থাকবে? অন্য কোনো রকম থাকতে পারে না। যদি নৌকা না থাকে তাহলে কিরকম থাকবে? নৌকার মতো দেখা যায় তারে নাম বা, তারে নাম বা। যদি নৌকা না থাকে একটি আলের নিচে একটি ফোঁটা থাকলে তার নাম বা, তার নাম বা। নৌকার মতো দেখা যায় নিচে এক ফোঁটা, তার নাম বা, তার নাম বা। যদি নৌকা না থাকে একটি আলের নিচে একটি ফোঁটা থাকলে তার নাম বা, তার নাম বা। বা জবরে বা, বা জবরে বা, কি হইল বাবা। তাহলে এভাবে আমরা হারকাতের উচ্চারণগুলো করতে পারি। বা জবরে বা, বা পেশে বু, কি হইল বাবু। বা জবরে বা, বা জবরে বা, কি হইল বাবা। বা জবরে বা, বা পেশে বু, বাবু। আমরা এইভাবে উচ্চারণ করতে পারি। তো এরকমই যদি নৌকার মতোই দেখতে, কিন্তু যদি উপরে দুই ফোঁটা থাকে তাহলে সেটা কি হয়? এরকম নৌকার মতো দেখতে কিন্তু উপরে দুই ফোঁটা, তাহলে এটাকে বলা হয় তা। আমি উচ্চারণটা লিখে দেই। বাংলায় বানানটা হচ্ছে বা। এটা হচ্ছে বা।
আর এই অক্ষরটা হচ্ছে তা, বাংলায় বানান করলে এরকম তা, তয়াকার তা। নৌকার মতো দেখা যায় উপরে 2 ফোঁটা, তার নাম তা, তার নামে তা। যদি নৌকা না থাকে একটি আলের উপরে 2টি ফোঁটা থাকলে তার নাম তা, তার নাম তা। এরকম 2 ফোঁটা থাকলে সেটা তা। নৌকার মতো দেখা যায় উপরে 2 ফোঁটা, তার নাম তা, তার নাম তা। যদি নৌকা না থাকে একটি আলের উপরে 2টি ফোঁটা থাকলে তার নামে তা, তার নামে তা। তা জবরে তা, তা জেরেতি, কি হইল তাতি। তাহলে এইভাবে আমরা উচ্চারণগুলো করতে পারি। তারপর যদি আমরা এখানে পেশ দেই তাহলে তা পেশ তু, এরকম উচ্চারণটা আসে। তা জবরে তা, তা জেরে তি, তাতি, তা পেশ তু। এখানে যদি আরেকটা অক্ষর দিই, তা পেশ তু, তা জবর তা, তুতা। একজনের নাম হইল, অনেকের তুতা অনেকের নাম থাকে। আসলে নামটা বড় বিষয় না, আসলে আমাদের উচ্চারণগুলো কিরকম হয় সেগুলো আমাদের দেখা দরকার। আমি উপরের অংশটা মুছে ফেলি। এরকম আরো একটা অক্ষর আছে, এরকম নৌকার মতোই দেখতে, উপরে 3 ফোঁটা, এরকম। তাহলে আমরা বলতে পারি নৌকার মতো দেখা যায় উপরে 3 ফোঁটা, তার নামে সা, তার নামে সা। বাংলা বানানটা আসে এইভাবে সা, বাংলা বানানটা আসে 6 আকার সা। যদি নৌকা না থাকে একই রকম আগের মতোই, নৌকার মতো দেখা যায় উপরে 3 ফোঁটা, তার নামে সা, তার নামে সা। যদি নৌকা না থাকে একটি আলের উপরে 3টি ফোঁটা থাকলে তার নামে সা, তার নামে সা। সা জবর সা, সা জেরেছি। যদি আমি আরেকটা অক্ষর দেই, সা পেশ সু, তার উচ্চারণগুলি কিরকম? সা জবরে সা, সা জেরেছি, সা পেশ সু, এরকম উচ্চারণগুলো হবে। দেখেন এই চিত্রটা চেনেন কিনা, তো অনেকেই যদি না চিনে থাকেন আমি বলছি, এটা হচ্ছে একটা বড়শি, যেটা গ্রামে বিভিন্ন জনে বড়শি দিয়ে মাছ ধরে। তো এটা একটা বড়শি, এই বড়শির মতো আরবিতে একটা অক্ষর আছে এরকম। তাহলে আমরা ছন্দে ছন্দে বলতে পারি বড়শির মতো দেখা যায় তার নাম লাম, তার নাম লাম। বাংলা বানানটা হচ্ছে এরকম, বড়শির মতো দেখা যায় তার নাম লাম, তার নাম লাম।
আচ্ছা, সবসময় কি বড়শির মতোই থাকে? অন্য কোনো রূপ কি আছে? তাহলে আমরা এখন দেখি। যদি বড়শি না থাকে, যদি বড়শি না থাকে, খাড়া দাগের নিচের দিকে বামে টান, এরকম থাকবে। অথবা ডাইনে বামে দুই দিকে টান, তার নাম লাম, তার নাম লাম। এটা এবং এটা দুইটাই লাম। বড়শির মতো দেখা যায়, তার নাম লাম, তার নাম লাম। যদি বড়শি না থাকে, খাড়া দাগের নিচের দিকে বামে টান, অথবা ডাইনে বামে দুই দিকে টান, তার নাম লাম, তার নাম লাম। লাম জবরে লা, লাম পেশ লু, কি হইল? লালু। লালু একজনের নামও হইতে পারে। আমার বেশিরভাগ উচ্চারণটা দরকার, মানে কিভাবে উচ্চারণটা হয় আমার উচ্চারণটা দেখা দরকার। তারপর যদি আমরা বলি লাম জবর লা, লাম জেরে লি, কি হইল? লালি। এরকম আমরা উচ্চারণগুলো করতে পারি। বড়শির মতো দেখা যায়, তার নাম লাম, তার নাম লাম। যদি বড়শি না থাকে, খাড়া দাগের নিচের দিকে বামে টান, অথবা ডাইনে বামে দুই দিকে টান, তার নাম লাম, তার নাম লাম। লাম জবরে লা, লাম পেশলু, লালু। এইভাবে আমরা অক্ষরটা উচ্চারণ করতে পারি এবং চিনতে পারি। তাহলে কিভাবে চিনলাম? যে হয় বড়শির মতো থাকবে, অথবা খাড়া দাগের নিচের দিকে বাম দিকে টান থাকবে, ডান দিকে না কিন্তু, শুধু বাম দিকে অথবা ডাইনে বামে দুই দিকেই টান থাকবে। যদি খাড়া দাগের নিচের বামের দিকে টান থাকে তাহলেও আমরা বুঝবো একটা লাম। যদি খাড়া দাগের ডান দিকে বাম দিকে দুই দিকেই টান থাকে তাহলে বুঝবো এটা লাম। এখন এই খাড়া দাগের মধ্যে আবার এলোমেলো করবেন না, কারণ খাড়া দাগের যদি আমরা শুধু ডান দিকে টান থাকে, এটা কি? এটা হচ্ছে আলিফ। আলিফটা যদি আমরা এইদিকে টান দিয়ে দিই, এটা কিন্তু লাম হয়ে গেল, ওটা কিন্তু আলিফ থাকলো না। তাহলে আলিফ এবং লামের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে খাড়া দাগের নিচের দিকে বাম দিকে টান থাকবে না, শুধু ডান দিকে থাকবে, এটা হলো আলিফ। আর যদি বাম দিকে থাকে অথবা ডানে বামে দুই দিকেই থাকে তাহলে সেটা লাম হবে। এই চিত্রটা আমার মনে হয় অনেকেই চিনি। এটা হচ্ছে বৃদ্ধ মানুষের লাঠি, যারা সাধারণত এইভাবে লাঠি ভর করে হাঁটে। তো এটা হচ্ছে সেই বৃদ্ধ মানুষের লাঠি। তো আরবিতে এই লাঠির মতো একটা অক্ষর আছে, তার নাম হচ্ছে মিম। অক্ষরটার নাম হচ্ছে মিম। বাংলা বানানটা এরকম, এরকম বাংলা বানানটা হচ্ছে এম, এরকম মিম। যদি লাঠি না থাকে তাহলে সেই ক্ষেত্রে কীরকম হতে পারে? তাহলে তার মাথাটা এরকম নিচের দিকে থাকবে, এইভাবে এরকম তিনটা, অর্থাৎ প্রথমে থাকলে এরকম থাকবে, মাঝখানে থাকলে এরকম, শেষে থাকলে এরকম। তাহলে আমরা এটা কিভাবে বলতে পারি? লাঠির মতো দেখা যায়, তার নাম মিম, তার নাম মিম। যদি লাঠি না থাকে তাহলে কিরকম? লাঠির মতো দেখা যায়, না হয় মাথা নিচে, তার নাম মিম, তার নাম মিম। তাহলে মিম অক্ষরটা কিরকম? হয় লাঠির মতো থাকবে অথবা এরকম মাথা নিচে থাকবে। প্রথমে কোনো শব্দের প্রথমে থাকলে এরকম থাকবে, যদি মাঝখানে থাকে এরকম থাকবে, এবং শেষে থাকলে এরকম থাকবে। এরকম কয়েকটা আকৃতিতে আমাদের মিম থাকতে পারে। আমরা যদি এটা বানান করি
তাহলে কিরকম আসে? মিম জবরে মা, মিম জবরে মা, মিম জবরে মা, মিম জবরে মা, কি হইল? মামা। তারপর মিম জবরে মা, মিম জেরে মি, কি হইল? মামি। মিম জবরে মা, মিম পেশে মু, কি হইল? মামু। মিম জবরে মা, মিম পেশে মু, মামু। তাহলে এইভাবে আমরা মিম অক্ষর চিনতে পারি এবং মিমের বিভিন্ন উচ্চারণ আমরা শিখতে পারি। দেখেন তো এটা চিনতে পারেন কিনা? এটা কি হয়েছে? এটার নাম কাশি বা অনেকে কাস্তে বলে। তো এটা হচ্ছে সাধারণত কৃষকরা ধান কাটার সময় এটা ব্যবহার করে বা বিভিন্ন কিছু কাটার সময় এটা ব্যবহার করে। এটা কাঁচি। তো এই কাঁচির মতো অক্ষর আছে। যদি আমরা এই কাঁচিটাকে এইভাবে অঙ্কন করার পরে কিছুটা, অর্থাৎ এইখানে এইভাবে তার নিচের অংশটা এরকম কাঁচির মতো, এইরকম নিচের অংশটা অনেকটা কাঁচির মতো। তাহলে এটার নাম হচ্ছে র। বাংলা যদি বানান করি তাহলে এইভাবে বর্ষণ র। তাহলে আমরা বলতে পারি কাঁচির মতো দেখা যায় তার নামে র, তার নামে র। যদি রর উপরে একটা জবর দিই বা একটা ফোঁটা দিই তাহলে সেটা কি হবে? কাঁচির মতো দেখা যায় উপরে এক ফোঁটা, তার নাম যা, তার নাম যা। এটা যা হবে এরকম। যা। আসলে বাংলা এবং আরবি উচ্চারণে কিছুটা পার্থক্য আছে। তো যদিও আমি বর্গীয় জয় আকার লিখছি, বর্গীয় জয় আকারে যা, কিন্তু এই উচ্চারণটা একটু শীষ দেওয়ার মতো শব্দ হবে। যা, যা, র যা, এটা র যা, যা, যা। আমার সাথে অনেকে মিলাইতে পারেন। র, এটা র, এটা যা, র যা, যা। যা বলতে গিয়ে একটু শীষের মতো শব্দ হবে। যা, র যা, র যা। কাঁচির মতো দেখা যায় তার নামে র, তার নামে র। আমরা বলতে পারি র এর উপরে এক ফোঁটা, সেটা যা, সেটাও বলতে পারেন। এই কাঁচির মতো আরো একটা অক্ষর আছে এরকম। যদি এরকম দেওয়া হয় তাহলে একটা অক্ষর হয়, সেটা হচ্ছে ওয়াও। এইরকম। তাহলে আমরা বলতে পারি কাঁচির মতো দেখা যায় উপর মাথা মোড়ানো, তার নাম ওয়াও, তার নাম ওয়াও। তাহলে এটা হবে, এটা যদি আমরা উপরে জবর দেই, মানে রর মধ্যে যদি জবর দেই তাহলে হবে র জবর র, এরকম র জবর র হবে। এখানে প্রত্যেকটা অক্ষরের উপরে জবর দিলে সেটা আকারের উচ্চারণ হয়, কিন্তু এই রর উপরের আকারের উচ্চারণটা হবে না। এর কিছু ব্যাখ্যা আছে, সেটা পরে আপনারা জেনে নেবেন। তো এখন আপাতত যা জেনে রাখেন যে রর উপরে জবর দিলে আকারের উচ্চারণটা
হয় না। তারপর যদি আমরা বলি যা জবর যা, যা জবর যা, র জবর র, যা জবর যা, যা উচ্চারণটা যা, র জবর র, যা জবর যা, যা জবর যা। যদি আমি ওয়ার মধ্যে জবর দেই তাহলে কি হবে? ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। ওয়ার মধ্যে জের দেই তাহলে ওয়াও জের ভি, ওয়াও জের ভি, ওয়াও জের ভি, ওয়াও জের ভি, ওয়াও জের ভি। অনেকটা ব এবং ভ এর মাঝামাঝি একটা উচ্চারণ। ওয়াও জের ভি, ওয়াও জের ভি, ওয়াও পেশ ভু, ওয়াও পেশ ভু, এরকম উচ্চারণটা। যাক, যারা যদি কোনো আলেম দেখে থাকেন তাহলে হয়তো উচ্চারণে তাদের মন মতো হবে না। তো এটা মূলত আমার এই ক্লাসগুলো যারা সাধারণত কোরআন পড়তে পারেন না বা ছোটোবেলায় কোরআন পড়তে পারেননি, তো এখন আফসোস হয় বা অনুতাপ হয় যে কেন কোরআন পড়া শিখলাম না। আমি সেই ভাইদের জন্য, সেই বোনদের জন্য আমি এই ক্লাসগুলো দিলাম, যাতে করে তারা এই ক্লাসগুলো দেখে দেখে অন্ততপক্ষে দেখে কোরআনটা পড়তে পারে। আমরা যদি কোরআন নাই পড়তে পারলাম তাহলে সেখানে কি হুকুম আহকাম কি সেখানে বলা হয়েছে আমরা কিছুই জানতে পারবো না। এই জন্য প্রাথমিক পর্যায়ে আগে আমরা আরবি দেখে যাতে পড়তে পারি সেই ব্যবস্থা করব, এবং তারপর বাংলা, সেটা বাংলা অনেক বাংলা কোরআন শরীফ পাওয়া যায়, সেক্ষেত্রে আপনারা বাংলাটা পড়েও বুঝতে পারবেন। তবে যদি আরবি পড়তে না পারে তাহলে আসলে কোরআন পড়ার যে একটা অনুপ্রেরণা বা আগ্রহ সেটাও হয়ে ওঠে না। যার কারণে আমি যারা কোরআন একেবারেই পড়তে পারেন না তাদের জন্য আমি এই সামান্য চেষ্টাটুকু করলাম। তো এটা আমার আজকে ছিল আমাদের প্রথম পর্ব, তো প্রথম ক্লাস ছিল। তো এর পরবর্তী ক্লাসে আমি পরবর্তী অক্ষরগুলো এবং পরবর্তী নিয়মকানুনগুলো বলার চেষ্টা করব, এবং এই ক্লাসগুলো যদি আপনাদের কাজে আসে তাহলে আমাদের সাথেই থাকবেন, এবং 30টা দিন যদি আপনারা একটু কষ্ট করেন, একটু ধৈর্য ধারণ করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি কোরআন পড়তে পারবেন। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।